আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় অর্থাৎ উদ্ভিদ প্রজনন অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এটি এই অধ্যায়ের পার্ট 1 অর্থাৎ এই অধ্যায়টিকে টোটাল দুইটি পার্টে ভাগ করা হয়েছে এবং আজকের পার্টে কি আলোচনা করব দেখো। আজকে আমরা মূলত এই অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ অর্ধেক অংশ আলোচনা করব এবং বাকি অর্ধেক পরের ক্লাসে। দেখো প্রথম আজকে থাকবে প্রজনন এর প্রকারভেদ এবং উদ্ভিদের যৌন প্রজননের ক্ষেত্রে যে ক্যাটাগরিগুলো আছে এগুলো, এবং এর পরের ক্লাসে অর্ধেকের শেষ অংশ দেখো নিষেক ক্রিয়া, নিষেকের পরিণতি এবং উদ্ভিদের অযৌন প্রজনন। এছাড়াও আরো এক ধরনের প্রজনন রয়েছে যেটা পার্থেনোজেনেসিস নিয়ে আলোচনা করব এবং আরো থাকবে কি কৃত্রিম হাইব্রিডাইজেশনের কৌশল। ওকে, তো দুইটি পার্টে আমরা আলোচনা করব। আজকের পার্ট আমরা দেখো আজকের পার্টের প্রথমে রয়েছে প্রজনন কি। পৃথিবীতে যত জীব রয়েছে উদ্ভিদ প্রাণী বা অণুজীব যাই হোক না কেন, প্রত্যেক জীবের একটা মূল লক্ষ্যই হলো যে অপত্য বংশধর সৃষ্টি করে তাদের অস্তিত্বকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখা। ওকে, তো উদ্ভিদ এর ব্যতিক্রম নয়। তো প্রজনন কি তাহলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বা শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় জীব তার হুবহু গুণসম্পন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ অপত্য বংশধর সৃষ্টি করে বা নতুন বংশধর সৃষ্টি করে তাকে বলা হয় কি প্রজনন। এবং উদ্ভিদের ক্ষেত্রে প্রজনন কয় ধরনের? 3 ধরনের: যৌন প্রজনন, অযৌন প্রজনন এবং পার্থেনোজেনেসিস। যৌন প্রজনন কি? এক্ষেত্রে অবশ্য দুটি ভিন্ন গ্যামেট সৃষ্টি হবে এবং এদের মিলন হবে, এর ফলে ভ্রূণ সৃষ্টি হবে, পরবর্তী বংশধর সৃষ্টি হবে, উদ্ভিদ সৃষ্টি হবে। এটা হচ্ছে কি যৌন প্রজনন, অর্থাৎ দুটি বিপরীত গ্যামেট সৃষ্টি হবে। অযৌন প্রজননের ক্ষেত্রে এই ধরনের বিপরীত গ্যামেট সৃষ্টি কিংবা নিষেকের প্রয়োজন হয় না। উদ্ভিদের যে কোনো অংশ, মূল, কাণ্ড, পাতা, যে কোনো অংশ থেকেই নতুন উদ্ভিদ জন্ম নেয়, এক্ষেত্রে একে বলা হয় অযৌন প্রজনন। এবং এই দুটি ছাড়াও আরো একটি প্রজনন রয়েছে যেটা পার্থেনোজেনেসিস, এবং এটি নিম্নতর উদ্ভিদের ক্ষেত্রে হয়ে থাকে যে গ্যামেট সৃষ্টি হবে অর্থাৎ ডিম্বাণু সৃষ্টি হবে কিন্তু কোনো নিষেকের প্রয়োজন নেই, এরা নিজেরাই কি ভ্রূণ সৃষ্টি করে পরবর্তী নতুন উদ্ভিদের জন্ম দিবে। প্রত্যেকটা আমরা জানবো পার্ট টু পার্ট। আজকে মূলত এই পার্টে যৌন প্রজনন এবং এর টোটাল ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে দেখো যে উদ্ভিদের যৌন প্রজনন কি আমরা অলরেডি জানলাম। তো আমরা জানি যে উদ্ভিদের একটি ফুল এবং একটি আদর্শ ফুলের 5টি অংশ থাকবে। তার মধ্যে 2টি অংশ কি, একটি পুং স্তবক আর একটি কি স্ত্রী স্তবক। পুং স্তবকের মাথায় এক বিশেষ ধরনের প্রকোষ্ঠ বা অংশ থাকবে যেখানে পরাগ রেণু থাকে, এবং স্ত্রী স্তবকে থাকবে কি গর্ভাশয়। পরাগধানীতে পরাগ রেণু উৎপন্ন হবে এবং গর্ভাশয়ে ডিম্বাণু উৎপন্ন হবে। এখন এই পরাগ রেণু পরবর্তীতে পরাগায়ন হবে এবং পরাগায়নের পরে এই গর্ভাশয়ে এসে বা ডিম্বাশয়ে এসে নিষেক ঘটাবে। এটি 2টি পার্টে হবে, একটি পরাগ রেণু উৎপন্ন হবে এবং আরেকটি অংশ হবে কি পরাগ রেণু থেকে যখন পরাগায়ন হবে তখন এখানে এসে শুক্রাণু উৎপন্ন হবে। তাহলে পুং গ্যামেট উৎপন্ন হওয়ার ক্ষেত্রে 2টি স্টেপ ফলো করে, কিন্তু স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে কি কোনো স্টেপ ফলো করে না, সরাসরি গর্ভাশয়ে বা ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয়। ওকে, তাহলে আমরা পার্ট টু পার্ট জানবো। যদি আমরা আরো ভালোভাবে দেখি, এই যে পরাগধানীগুলো দেখো এরকম দেখতে পাবো আমরা, এটি কি পুং স্তবক এবং এটি কি পরাগধানী। ওকে, এটি প্রত্যেক পুং স্তবকে 4টি করে পরাগধানী থাকে, পরস্পর যুক্ত থাকে। আমরা যদি এই পরাগধানীকে প্রস্থচ্ছেদ করি তাহলে দেখতে পাবো এরকম চৌকোনা আকৃতির, এবং প্রত্যেক কোনায় একটি করে কি থাকে পরাগথলি থাকে। এই পরাগথলির মধ্যেই মূলত পরাগ রেণুগুলো অবস্থান করে। ওকে, এখন আমরা যদি আরো দেখি ভালোভাবে তাহলে দেখো এই যে আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে চৌকোনা আকৃতির, এবং এই প্রত্যেক পরাগথলির মধ্যে একটি সংযোগ রেখা রয়েছে, একে বলা হয় কানেকটিভ বা যৌজনী বলা হয়। এখন যদি আমি এর প্রাচীর আরো ভালোভাবে সেকশন করে জুম করে দেখি তাহলে দেখতে পাবো এরকম একটা স্ট্রাকচার যে পরাগথলির প্রাচীর 3 থেকে 5 স্তর বিশিষ্ট হয়ে থাকে এবং বাইরের স্তরটিকে বলা হয় এপিডার্মিস
এবং ভেতরের স্তরকে বলা হয় টপেটাম। এবং টপেটামের পরেই কি থাকবে দেখো, লাল লাল ডট ডট মনে হচ্ছে, এগুলি পরাগরেণু। ওকে, এখন এই ভেতরের স্তরটি কোন এক সময় বিলুপ্ত হয়ে যাবে বা বিগলিত হয়ে যায়, হলে কি হবে, পরাগরেণুগুলোকে পুষ্টি দান করবে। এটা আমরা প্রসঙ্গত বলে ফেলবো, আবার আসবে। তাহলে এর হচ্ছে কি পরাগধানীর স্ট্রাকচার। এখন এটি হচ্ছে কি পরাগরেণু, এই যে লাল লাল ডট ডট যেগুলো দেখতে পাচ্ছি পরাগরেণু। প্রত্যেকটা পরাগরেণুতে রেণুর দুইটি নিউক্লিয়াস থাকবে। কয়টি? দুইটি। এবং নিউক্লিয়াস গুলোকে ঘিরে পরবর্তীতে সাইটোপ্লাজম জমা হবে বা বিভিন্ন উপাদান জমা হয়ে এগুলো কোষের রূপ ধারণ করবে। সুতরাং এটি একটি পরাগরেণু, এর মধ্যে দুইটি কোষ থাকবে, একটি টিউব সেল আর একটি জেনারেটিভ সেল। এই দুটি কিন্তু জিনিস মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। দুইটি সেল থাকবে প্রত্যেক পরাগরেণুতে, একটি হচ্ছে টিউব সেল আর একটি কি জেনারেটিভ সেল। এই টিউব সেল গুলো কি করবে, জেনারেটিভ সেল গুলো কি করবে আমরা জানবো। এবং এর দুইটি, এই যে প্রাচীর দুই স্তর বিশিষ্ট, বাইরের থেকে বলা হয়, বাইরের স্তরকে বলা হয় এক্সাইন এবং ভেতরের স্তরকে বলা হয় ইনটাইন। এবং এছাড়াও দেখো যে মাঝে মাঝে একটু স্পেস দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় জামপোর বা পরাগ রন্ধ্র বলা হয়। তাহলে এ হচ্ছে পরাগরেণু। খুবই সহজ, তোমরা রাখতে পারবে এবং নাম কটা মনে রাখতে পারলে ওকে। মাঝে মাঝে কিছু কোষ গহ্বর থাকে, এছাড়া কিছু না, এই আর কি। এখন দেখো যে পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন এক্ষেত্রে দুইটি স্টেপ অবলম্বন করবে। একটিতে পরাগরেণু তৈরি হবে, ধরে নাও এটি কি পুং স্তবক, এটি স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের গর্ভাশয়ে গর্ভাশয়ের অভ্যন্তরে যে ডিম্বক থাকে, ডিম্বকের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হবে, তার ডিম উৎপন্ন হবে। এবং পুং স্তবকের কি পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হবে। এই পরাগরেণু উৎপাদন একটা প্রক্রিয়া, এবং পরাগরেণু যখন উৎপন্ন হবে তখন যে কোনো ওয়েতে এই স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হবে। তখন এই এই সিস্টেমকে বলা হয় বা প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন। তো পরাগায়নের পর এই পরাগরেণুগুলোর মধ্যে আরো একটু পরিবর্তন ঘটবে। অর্থাৎ পরাগরেণুতে দেখেছিলাম আমরা যে একটা টিউব সেল এবং একটা জেনারেটিভ সেল। এই টিউব সেল টিউব তৈরি করবে এবং জেনারেটিভ সেলগুলো বিভাজিত হয়ে দুইটি শুক্রাণু তৈরি করবে। তাহলে দুইটি স্টেপে পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন মূলত ঘটছে। দেখো এবার আমরা আবার যদি দেখি এইরকম সেকশন করলে, এবং এই যে ফুলের কি, এগুলো তো কি, এগুলো পরাগধানী। এখন পরাগধানীতে কিভাবে পরাগরেণু উৎপন্ন হয় দেখো। প্রত্যেক পরাগধানীতে শুরুর দিকে একেবারে প্রাথমিক পর্যায়ে এক বিশেষ ধরনের কোষ থাকে। কোষকে বলা হয় কি আর্কিওস্পোরিয়াল কোষ। এই কোষগুলো বিভাজিত হয়ে দুই ধরনের কোষ তৈরি করবে। দুই ধরনের, এক ধরনের এক ধরনের। এই এক ধরনের কোষ এই পরাগধানী প্রাচীর গঠন করবে। এই যে আমরা একটু আগে দেখলাম যে 3 থেকে 5 স্তর বিশিষ্ট যে প্রাচীর গঠন করবে। এবং আরেক ধরনের কোষ পরবর্তীতে পরাগরেণু গঠনের জন্য কি গঠনে ভূমিকা পালন করবে, এক কথায়। ওকে, এখন এই যে এক ধরনের সেল কোষ প্রাচীর পরাগধানী প্রাচীর গঠন করে ফেললো, ব্যাস ওকে, এদের কাজ শেষ। এবং বাকি যে ধরনের যে কোষগুলো থাকলো, এই কোষগুলোকে বলা হয় প্রাথমিক জনন মাতৃকোষ। কি বলা হয়? প্রাথমিক জনন মাতৃকোষ। এই প্রাথমিক জনন মাতৃকোষগুলো প্রত্যেকটি কোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে আমরা জানি যে ডিপ্লয়েড কোষ হ্যাপ্লয়েড হয়ে যায়। ডিপ্লয়েড কোষ হ্যাপ্লয়েড হয়ে যায়। ডিপ্লয়েড বলতে আমরা জানি খুব ভালো করে যে দুই সেট ক্রোমোজোম থাকবে। হ্যাপ্লয়েড বলতে ওই কোষে এক সেট ক্রোমোজোম থাকবে। ক্রোমোজোমের সংখ্যা প্রজাতি ভেদে ভিন্ন হয়ে থাকে। তাহলে এই যে প্রাথমিক জনন কোষগুলো প্রত্যেকেই বিভাজিত হয়ে 4টি করে হ্যাপ্লয়েড ক্রোমোজোম ধারণকারী কি 4টি করে কোষ উৎপন্ন করবে। এবং এই কোষগুলোই পরবর্তী রূপান্তরিত হয়ে কি হচ্ছে পরাগরেণু উৎপন্ন করছে করে। এবং পরাগরেণুগুলো তৈরি হওয়ার পরে কি হয়, এই যে টপেটাম স্তরের কথা বলেছিলাম, এটি বিগলিত হয়ে এই পরাগরেণুগুলোকে পুষ্টি দেয়, পুষ্টি প্রদান করে। ওকে, তাহলে এই যে পরাগরেণু দুটি সেল কিভাবে তৈরি হচ্ছে,
এই যে পরাগরেণুগুলো যখনই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট পরাগরেণুতে উৎপন্ন হচ্ছে না পরিণত হচ্ছে, তাহলে এখানে একটি নিউক্লিয়াস থাকে, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটি নিউক্লিয়াস থাকবে এবং তাৎক্ষণিক এই ক্রোমোজোমটি বিভাজিত হয়ে এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস তৈরি করবে এবং নিউক্লিয়াসগুলো পরবর্তীতে কোষ হয়ে যাবে। একটি হবে কি জেনারেটিভ কোষ আর একটি কি টিউব কোষ বা নালী কোষ। তাহলে পরাগরেণুর অভ্যন্তরের নিউক্লিয়াসটি বিভাজিত হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায়। যেহেতু আগে মিয়োসিস হয়ে হ্যাপ্লয়েড হয়ে গেছে, তাহলে একটি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে কি একটা টিউব সেল গঠন করছে, একটি কি জেনারেটিভ সেল গঠন করছে। এই যে যেটা আমরা একটু আগে জানলাম যে জেনারেটিভ সেল এবং কি টিউব সেল এবং এক্সাইন ইনটাইন একটু আগে তো বললাম যে দুটি একটি প্রাচীর দুটি স্তর তৈরি হবে। তাহলে এই হচ্ছে কি মোটামুটি পরাগরেণু। ওকে, এখন এখানে যে বই তোমাদের যে চিত্রটি আছে, যে এটি মূলত এই যে বললাম যে পরাগরেণু তৈরি হবে পুংস্তবকে। এবার এই পরাগরেণু যে কোনো ওয়েতে কোথায় স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে প্রথিত হবে, গর্ভমুণ্ডে। ওকে, এই গর্ভমুণ্ডে প্রথিত হবে এবং এর ফলে এখানে কি হবে, এর প্রাচীর ফেটে যাবে। ফেটে গেলে ওই যে জেনারেটিভ না টিউব সেলটি থাকে, এই টিউব সেলটি এবং এর যে এক্সাইন ইনটাইন স্তর থাকবে, পরাগরেণু অভ্যন্তরে ইনটাইন স্তর, এই ইনটাইন স্তর বিগলিত হয়ে এই নালিকা নিউক্লিয়াসের সাহায্যে কি করবে, এটা টিউব গঠন করবে। এই যে দেখো টিউব, এই টিউবের কাজ কি, এটি হচ্ছে স্ত্রী স্তবকের গর্ভদণ্ডের মধ্য দিয়ে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? কারণ এই যে জেনারেটিভ সেলটি থাকে, এই জেনারেটিভ সেলটি পরাগায়নের পরপরই কি হবে, বিভাজিত হয়ে দুটি শুক্রাণু তৈরি করবে। দুইটি শুক্রাণু, এই শুক্রাণু দুইটি সুরক্ষিতভাবে টিউবের মধ্য দিয়ে যাত্রা করবে। কোন পর্যন্ত যাত্রা করবে? ডিম্বাশয় পর্যন্ত, অর্থাৎ ডিম্বক পর্যন্ত যাত্রা করবে। ওকে, এই কারণে এই শুক্রাণু দুটিকে সুরক্ষিতভাবে ডিম্বক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই টিউবটি তৈরি হয়। তাহলে শুক্রাণু তৈরি হচ্ছে জেনারেটিভ সেল থেকে এবং টিউব তৈরি হচ্ছে টিউব সেল থেকে, কি পুংস্তবক। এবং এই দেখো এগুলো কি পরাগধানী। ওকে, দেখি পুংদণ্ড, অর্থাৎ পুংস্তবকের যে লম্বা অংশ পুংদণ্ড, এর মাথায় দেখো এই যে পরাগধানী গুলো, আরো যদি জুম করে আমরা ভালো করে দেখি তাহলে এগুলো হচ্ছে পরাগধানী। এই পরাগধানীর মধ্যে কি পরাগরেণু তৈরি হবে, পরাগরেণু অবস্থান করবে। এই যে পুংরেণুস্থলী, অর্থাৎ পরাগথলি যেটাকে আমরা বলে থাকি। তারপরে বলেছিলাম ভেতরে সবচেয়ে স্তর টাপেটাম, এই স্তরটি পরে বিগলিত হয়ে যায়। এগুলো কি প্রথম প্রাথমিক জননমাতৃকোষ, যেগুলো বিভাজিত হয়ে কি হবে, পরাগরেণু তৈরি হবে। দেখো এই যে একটি প্রাথমিক জননমাতৃকোষ, এটি বিভাজিত হয়ে কি 4টি কোষ তৈরি করবে, হ্যাপ্লয়েড, এবং এটি কি মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, অবশ্যই মিয়োসিস প্রক্রিয়ায়। দেখো 4টি হবে। এবং এই 4টিকে একসাথে টেট্রাড বলা হয়, যদিও যেহেতু পাশাপাশি অবস্থান করে। এবং দেখো যে টাপাটাম স্তর বিগলিত হয়ে কি হচ্ছে, এর প্রাচীর গঠনে সাহায্য করছে। তাহলে এই পরাগরেণু তৈরি হয়ে গেল, একটা কোষ থেকে 4টি, এরকম কি অসংখ্য পরাগরেণু তৈরি হচ্ছে। ওকে, বাইরের স্তরটি কি হয়ে যাবে, মসৃণ না অমসৃণ, অর্থাৎ এক্সাইন, এবং ভেতরে কি থাকবে, এন্টাইন। ওকে, দেখো পুরোটাই অমসৃণ কিন্তু কিছুটা মসৃণ থাকবে, কারণ এই অংশ থেকে কি পানি বিয়োজিত হবে। এর বাইরের স্তরটি এরকম অমসৃণ হয়ে থাকে এবং এর ভেতরে যে একটি নিউক্লিয়াস, এটি বিভাজিত হয়ে কি হচ্ছে, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2টি নিউক্লিয়াস তৈরি করছে। পরবর্তীতে কোষে রূপান্তরিত হয়ে একটিকে বলা হয় নালী কোষ আর একটিকে বলা হয় জেনারেটিভ কোষ, যেটি থেকে পরবর্তীতে পরাগায়নের পরে শুক্রাণু তৈরি হবে। এখান থেকে এখন কি হবে, পানি বিয়োজিত হবে। পানি বিয়োজিত হলে একেবারে পরিপক্ক শুষ্ক পরাগরেণুতে রূপ নিবে। এই যে দেখো
পানি বিয়োজন হয়ে গেল এবং এখন কি শুষ্ক পরিপক্ক পরাগরেণু তৈরি হলো। এরকম কি লক্ষ লক্ষ পরাগরেণু তৈরি হয়ে থাকে একটা ফুলের মধ্যে, দেখো। এবং তোমরা অনেক সময় ক্ষেতের মধ্যে হাঁটার সময় দেখবে, বা ফুল জবা ফুল নিলে দেখবে যে উপরে কিছু দানার মতো লেগে যায়, এগুলি পরাগরেণু। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে পরাগরেণু উৎপন্ন হয়। দেখো স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন, এটি একেবারে সহজ একটি বিষয়। দেখো এটি কি স্ত্রী স্তবক এবং এই যে নিচে স্ফীত অংশ, এটাকে বলা হয় গর্ভাশয়। এই গর্ভাশয়ের মধ্যে কি থাকবে? ডিম্বাশয় কিংবা ডিম্বক থাকবে। এই ডিম্বকের মধ্যে আরো একটি জিনিস থাকবে যেটিকে ভ্রূণথলি বলা হয়। ওকে, তো যাই হোক, এই ডিম্বাশয়ের জনন মাতৃকোষগুলো, প্রাথমিক জনন মাতৃকোষগুলো বিভাজিত হবে মিওসিস প্রক্রিয়ায়, দিয়ে কি হবে? গ্যামেট তৈরি করবে, অর্থাৎ ডিম্বাণু তৈরি করবে। যদি আমরা আরো ভালোভাবে দেখি তাহলে এরকম দেখতে পাবো যে একে যদি লম্বচ্ছেদ করি তাহলে এই গর্ভাশয়ের ভেতরে কি এইরকম, এবং এই যে দেখতে পাচ্ছি এটি কি ডিম্বাশয়। ওকে, এবং ভেতরে ডিম্বাণু তৈরি হবে। আরো ভালোভাবে দেখো, এই যে এরকম স্ট্রাকচার। ওকে, আরো যদি আমরা ভালো সুন্দরভাবে দেখি তাহলে এরকম আমরা দেখতে পাবো। ওকে, দেখো এখন এই ডিম্বাশয়ের যে মাতৃকোষগুলো থাকবে এগুলোকে অবশ্যই ডিপ্লয়েড, এবং এটি মিওসিস, প্রত্যেকটি মাতৃকোষ বিভাজিত হয়ে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড সংখ্যক 4টি কোষ তৈরি করবে। কয়টি? 4টি। এই যে দেখো 4টি কোষ, এবং 4টি কোষের মধ্যে 3টি নষ্ট হয়ে যাবে, যে 3টি নষ্ট হয়ে যাবে, বাঁচবে 1টি। এবং এই যে একটি কোষ সহ যে একটি থলির মতো অবস্থা সৃষ্টি হবে, একে বলা হয় কি ভ্রূণথলি বলা হয়। তাহলে দেখো গর্ভাশয়, ডিম্বক অর্থাৎ ডিম্বাশয়, তার মধ্যে কি ভ্রূণথলি, ভ্রূণ। ওকে, এই ভ্রূণথলির যে একটি কোষ, এই কোষটি আবার কি পরপর 3বার বিভাজিত হয়ে 4টি কোষ তৈরি করবে, এবং 4টি কোষের মধ্যে 2 মেরুতে কি 3টি করে অবস্থান করবে, এবং মাঝে কি দুইটি অবস্থান করবে। এবং এই যে দেখো এই দুইটি একত্রিত হয়ে সেকেন্ডারি অর্থাৎ ডিপ্লয়েড, যেহেতু প্রত্যেকটি কোষ পরবর্তীতে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে এবং এখানে হ্যাপ্লয়েড হয়ে গেছিল, সুতরাং এখানে সবগুলোই কি হ্যাপ্লয়েড, এবং এগুলো হ্যাপ্লয়েড, কিন্তু এখানে দুইটি যেহেতু হ্যাপ্লয়েড যুক্ত হয়ে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে, সুতরাং এই দুটোকে বলা হয় একসাথে কি, এই দুটো একসাথে ডিপ্লয়েড। ওকে, ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং উপরের দুটিকে বলা হয় কি প্রতিপাদক কোষ। উপরে দুটি না, মানে যে শুধু উপরে বা নিচে বলে কোনো কথা নাই, যে মেরুতে যেই দিকে ডিম্বক রন্ধ্র থাকবে, অর্থাৎ এই যে টিউবটি আসবে, এই টিউবটি যে দিক দিয়ে ভ্রূণথলিতে প্রবেশ করবে, এই দিকের 3টি কোষের মধ্যে একটি হবে কি ডিম্বাণু অর্থাৎ ডিম, এবং বাকি দুটি হবে সহকারী কোষ, এবং বিপরীত মেরুতে অবস্থানকারী 3টি কোষকে বলা হবে প্রতিপাদক কোষ, এবং এগুলো সবগুলোই কি হ্যাপ্লয়েড, শুধুমাত্র সেকেন্ডারি নিউক্লিয়াসে ডিপ্লয়েড। তাহলে এখানে দেখো যে এই যে এখানে কি একটি ডিম্বাণু তৈরি হয়ে গেছে, ডিম্বাণু। একে যদি আমরা এক জায়গায় বসাই দেই তাহলে দেখো এই যে এরকম দেখতে মনে হবে, এই যে ডিম্বক রন্ধ্র, এবং এখানে কি একটি ডিম্বাণু, 2টি সহকারী কোষ, এবং একটি সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং এটি প্রতিপাদক কোষ, এবং এটি টোটালটি ভ্রূণথলি। টোটালটাই কি ডিম্বাণু না ডিম্বাণু, ভ্রূণথলি, ডিম্বক, এবং পুরোটাই গর্ভাশয়। এর প্রত্যেকটা থেকে কি কি অংশ তৈরি হবে একটি ফলের আমরা আলোচনা করব। এবং দেখো এই প্রত্যেক ডিম্বকের কি থাকবে 2 স্তর বিশিষ্ট প্রাচীর থাকবে। এটাকে বলা হয় কি অন্তত্বক, বহিত্বক, এবং এইখান দিয়ে যেহেতু শুক্রাণু প্রবেশ করবে, টিউব প্রবেশ করবে, এই কারণে একে বলা হয় ডিম্বক রন্ধ্র, এবং এটি কি ডিম্বক নাড়ি, ডিম্বক নাভি, এবং এর যে এই ভ্রূণথলিকে পরিবেষ্টিত করে কিছু টিস্যু থাকবে, এগুলো বলা হয় ভ্রূণ পোষক টিস্যু, এবং উপরটিকে বলা হয় কি ডিম্বক মূল। ওকে, তাহলে এই হচ্ছে কি একটি স্ত্রী গ্যামেটের স্ট্রাকচার। এগুলো কি পুংস্তবক। এবার ভেতরেরটি কি হবে স্ত্রী স্তবক, এবং দেখো এগুলো যদি আমরা লম্বচ্ছেদ করি তাহলে এরকম স্ট্রাকচার দেখা যাবে। এবার দেখবে যে এর মধ্য দিয়ে কি থাকবে, একেবারে ফাঁকা জায়গা থাকবে। এটি কি গর্ভাশয়, কি গর্ভাশয়, গর্ভদণ্ড, তারপর কি থাকবে গর্ভমুণ্ড থাকবে, যে জায়গায় পরাগরেণুগুলো প্রথিত হবে, এই যে গর্ভমুণ্ড। ওকে, এই যে দেখো
এখানেই কিন্তু পরাগরেণুগুলো প্রথমত আসবে এবং তার ভেতরে ফাঁকা জায়গা, এর মধ্য দিয়ে টিউবটি কি প্রবেশ করবে কোথায়, গর্ভাশয়, এবং গর্ভাশয়ের পরে প্রত্যেক ডিম্বাশয়ে প্রবেশ করবে। দেখো যদিও এই এখানে অনেকগুলো ডিম্বাশয় থাকবে, ধরে নেবা যেই ফলে যত বেশি বীজ থাকবে এই ফলে তত বেশি কি ছিল, ডিম্বাশয় ছিল বা ডিম্বক ছিল। ওকে, এখানে অনেকগুলো ডিম্বক দেখানো হয়েছে দেখো, কারণ এটি কি বহুবীজী ফল। এই ডিম্বক রন্ধ্র, এই যে ডিম্বক রন্ধ্র, এখান দিয়ে কি শুক্রাণু প্রবেশ করবে অর্থাৎ টিউবটি প্রবেশ করবে। এর একটি কোষ দেখতে পাবে বা যে বিভাজিত হবে দিয়ে কি চারটি থেকে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কিভাবে তৈরি হবে। এবার দেখো এই যে একটি কোষ, প্রাথমিক জনন মাতৃকোষ, এই বিভাজিত হয়ে চারটি কোষ তৈরি করবে এবং চারটির মধ্যে যে তিনটি নষ্ট হয়ে যাবে তাও দেখতে পাবে, একটু লক্ষ্য করো। দেখো চারটি হয়ে গেল এবং মিয়োসিস প্রক্রিয়ায় সবগুলো হ্যাপ্লয়েড হয়ে গেছে, আগেটা ছিল ডিপ্লয়েড, এই সবগুলো হ্যাপ্লয়েড এবং তিনটি নষ্ট হয়ে যাবে। ওকে, তিনটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। নষ্ট হয়ে গেল, এবার থাকলো কি এই একটি, এটি পরপর তিনবার বিভাজিত হয়ে কি চারটা কোষ তৈরি করবে এবং এই পুরোটাই কি ভ্রূণথলি, পুরোটাই ভ্রূণথলি। দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস, একদিকের গুলো কি ডিম্বক থাকবে, ডিম্বাণু থাকবে, ডিম্বাণুকে ঘিরে সহকারী কোষ থাকবে এবং অন্যদিকের কোষগুলো তিনটি কোষকে বলা হবে প্রতিপাদক কোষ, যেগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায়। প্রতিপাদক কোষ। তাহলে কি অলরেডি অর্থাৎ কি ডিম্বাশয় রেডি, কি কিসের জন্য, নিষেকের জন্য। তাহলে আজকে আমরা কি পড়লাম, প্রজনন, তারপর কি প্রাথমিক জনন কোষ কি, ডিম্বাণু, তারপরে পরাগরেণুর গঠন, পরাগরেণু কিভাবে তৈরি হলো, পুংগামেটোফাইটের পরিস্ফুটন এবং স্ত্রী গামেটোফাইটের পরিস্ফুটন, ডিম্বকের গঠন এবং এর পরিস্ফুটন আমরা দেখলাম। ওকে, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে এই অধ্যায়েরই পার্ট 2 নিয়ে হাজির হবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।